This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে রাখি আপনাদের। উত্তরপ্রদেশের পিলভিট কেন্দ্রে বিজেপির প্রার্থী জিতিন প্রসাদ পিলভিটে প্রার্থী করা হলো না বিজেপির বরুণ গান্ধীকে। সুলতানপুর কেন্দ্রে ফের বিজেপির হয়ে লড়বেন মানেকা গান্ধী। আর গতকাল বিজেপির প্রকাশিত যে দ্বিতীয় পদ্মপ্রার্থী তালিকা, সেখানে সবথেকে বড় চমকটা বিজেপি দিয়েছে সন্দেশখালীতে। সেই সন্দেশখালী রেখা পাত্র, যাকে প্রথম, যার কথা তুলে ধরি আমরা TV9 বাংলা, যার প্রথম ইন্টারভিউ নেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, সেই রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে বড় চমক বিজেপি। বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে শুনবো বক্তব্য। যারা আগের দিনে বিগত দিনে যারা আপনার পাশে ছিলেন তারাই এখন বিরূপ কথা বলবে, কিভাবে সামলাবেন তাদের কি বলবেন? এটাই হওয়া স্বাভাবিক, কেননা আমি তো একটা খুবই সাধারণ আর বুঝতেই পারছেন মূর্খ মহিলা। কেউ মেনে নিতে পারছে না, হয়তো ওনারা ভাবতে পারেনি যে আন্দোলনের মুখে এই পথে আজকে ও একটা মানে এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। যেহেতু ওনারা বুঝতে পারছেন না যে ওনাদেরই সহযোগিতায় আমি এসেছি, তাই ওনারা যখন বুঝতে পারো তখন ওনারা আমাকে সাথ অবশ্যই সাথ দেবেন। কেননা ওনারা তো আর বাইরের কেউ না, ওনারা আমার এলাকার, আমার গ্রামের বাপ কাকা ভাইরা। তাই আমার ওনাদের প্রতি কোনো কিছু বলা নেই, অভিযোগ নেই। ওনারা এখন হয়তো বিরোধিতা করছেন, কিন্তু পরে আমাকে মেনে নেবেন, এটা আমি জানি। আমি ওনাদের সামনে গিয়ে দাঁড়ালে ওনারা আমাকে ফেরাতে পারবেন না। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পর অনেকে প্রশ্ন তুলছেন। দেখুন, সবাই আমার শিক্ষাগতভাবে মানে বিষয়ে প্রশ্ন তুললে কি হবে, আমি জানি ওনারা পরে বুঝতে পারবেন। আমি মূর্খ, এই জন্য সবারই অসুবিধা হবে, কেননা ওনারা শিক্ষিত। ওনাদের এই মানে একটা শিক্ষিত লোকের একটা অভিজ্ঞতা আলাদা, আর একটা মূর্খ লোকের অভিজ্ঞতা আলাদা। তো আমি মূর্খ হয়ে আমি একটাই কথা বলবো আমার শিক্ষিত মা বোন ভাই দিদিদেরকে, যে ওনারা আমার পাশে থাকলে আমিও একদিন এই মূর্খ রেখা পাত্র একদিন ওই দিদিদের সহযোগিতায় একদিন ওনাদের মুখ হয়ে শিক্ষিতর নাম জয়টা আমি ঠিক উপার্জন করতে পারবো। নির্বাচনী কেন্দ্রে সংখ্যালঘু যে মানুষ, সেই মানুষের সম্প্রদায়ের মানুষও প্রচুর পরিমাণে আছেন। তাদের দেখুন, এই ভাষাটা আমার কাছে হয়তো বলাটা উচিত নয়। ওনারা হচ্ছে আমার মা, কেউ বোন, কেউ ভাই, কেউ দাদা। ওনাদেরকে মানুষ বলে সম্মান দেওয়া হোক, ওনাদেরকে এই সংখ্যালঘু বলাটাও উচিত নয়। আমরা সেটা চেষ্টা করব, সবার মনে তাদেরকে মানুষ বলে সম্মান দেওয়ানোর চেষ্টাটাই আমরা চালিয়ে যাব। আর তাদের পাশে আমরা থাকবো, আর তারা আমার পাশে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কার ফোন পেলেন, শুভেচ্ছা বার্তা কার এলো? দেখুন, আমি তো সবাইকে চিনি না, কিন্তু আমার এখন আমি যে দলের সাথে যুক্ত হয়ে গেছি, সেই দাদারা প্রত্যেকেই ফোন করছেন। তাদের নাম তো আমি বলে বোঝাতে পারবো না যে কে কোথা থেকে ফোন করছে। আর রাতের থেকে তো আমার সন্দেশখালীতে কি প্রত্যেকটা জেলায় হোলির উৎসব তো রাত থেকেই শুরু হয়ে গেছে। যে হোলি খেলা এত বছর ধরে, আমি 13 বছর ধরে যে হোলি খেলা দেখতে পাইনি চোখে, সেই হোলি খেলা আজকের আমাকে ভিডিও কলে আমাকে দেখানো হচ্ছে, এবং আমার ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। কেন হোলি খেলা দেখতে পারেননি কেন? আমাদের সন্দেশখালীর পরিস্থিতিটা এমনই ছিলেন যে এই দুর্নীতির ভেতরে কেউ সাহসই পাননি যে কেউ রাস্তায় বেরিয়ে হোলি খেলবে, কি কেউ কারোর বাড়িতে যাবে, এই সাহসটুকু ছিল না মা বোনেদের ভাইদের বুকে। সেই সাহসটা এই আন্দোলনের পরের থেকেই বেরিয়েছে। আর চাইবো এই আন্দোলনে যেন আরও কিছু পরিবর্তন হয়, সবার মনে সাহস আসুক, সবাই সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে। সরাসরি চলে যাই, সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সম্ভাব্য প্রার্থী তালিকা যখন আমরা ভাবছিলাম এখান থেকে এ হতে পারে, এখান থেকে এর সম্ভাবনা, কোথাও গিয়ে রেখা পাত্রর নামটা আসেনি। এবং রেখা পাত্র যে অফিসিয়ালি বিজেপিতে জয়েন করেছেন এরকমও না, কিন্তু রেখা পাত্রর নামটাই দ্বিতীয় প্রার্থী তালিকায় এনে ঠিক কী কৌশল বিজেপি নিতে চাইলো, বোঝাতে চাইলো লোকসভা নির্বাচনে? রুমেলা, দেখো, সন্দেশখালী ইস্যু যে এই লোকসভার অন্যতম বড় ইস্যু, সন্দেশখালীর আন্দোলন যে এই লোকসভার যে বড় ইস্যু, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তিনি নিজে বলেছেন সন্দেশখালীর মা বোনেদের দুর্গা বলে সম্বোধন করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলন শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেই সময় থেকেই কিন্তু এই লোকসভায় সন্দেশখালী যে একটা বড় ইস্যু হতে চলেছে সেটা স্পষ্ট হয়ে গেছিল, এবং তাকে আরও জোরালো ভিতের উপর দাঁড় করিয়ে দিল বিজেপি।
প্রধান বিরোধী দল হিসেবে এই বসিরহাট লোকসভা নির্বাচন কেন্দ্রকে সন্দেশখালীর মুখ হিসেবে বা বসিরহাট লোকসভা নির্বাচন কেন্দ্রের সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে রেখা পাত্রকে বেছে নিয়ে রেখা পাত্র হচ্ছে সন্দেশখালীর যে আন্দোলন, যেটা মহিলাদের, মূলত মহিলারা প্রথম সারি থেকে যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছেন। 7ই ফেব্রুয়ারি থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, জমি আন্দোলন, সেখানের ক্ষেত্রে মহিলাদের মধ্যে একেবারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন রেখা পাত্র। ডেকে ডেকে মহিলাদেরকে জড়ো করেছেন, বুঝিয়েছেন কেন এই আন্দোলনে সামিল হতে হবে। পরবর্তী ক্ষেত্রে পুলিশে যে চাপ, সেই চাপের মুখে রেখা পাত্রকে পড়তে হয়েছে। এবং সর্বোপরি আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের সভায় যে 5 জন প্রতিনিধির সঙ্গে দেখা করেছিলেন, তাদের মধ্যে রেখা পাত্র আছেন কিনা সেই বিষয়টিও কিন্তু খোঁজ নিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবে রেখা পাত্র কিন্তু বিজেপির দিক থেকে যে সন্দেশখালী ইস্যুকে যদি সামনে রেখে লড়তে হয়, তাহলে সেক্ষেত্রে রেখা পাত্রকে তারা একটা মুখ হিসেবে বেছে নিয়েছেন। সেটা চমক তো বটেই। চমক দুদিক থেকে। এক, রেখা পাত্র কিন্তু নিজেও এখন বিজেপির মেম্বার, এখনো পর্যন্ত বিজেপির প্রাথমিক সদস্যপদটুকু নেননি। ফলে তুমি বুঝতেই পারছো তার আগে তিনি প্রার্থী হয়েছেন, ফলে রেখা পাত্রকে কতটা মরিয়া। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে সন্দেশখালীর বুকে কিন্তু রেখা পাত্র প্রার্থীপদ নিয়ে খানিকটা হলো অসুহা তৈরি হয়েছে, আন্দোলনকারীদের মধ্যেই তৈরি হয়েছে। তাদের বক্তব্য যে রেখা পাত্র কেন, আরও তো অনেকেই ছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু রেখা পাত্রর কাছে এখন পর্যন্ত সন্দেশখালীর মন জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ। তবে রেখা পাত্র বলছেন যে তিনি সন্দেশখালীর মেয়ে, তিনি বসিরহাটের ঘরের মেয়ে। তারা এর আগে অনেক বহিরাগত প্রার্থীকে দেখেছেন। সৌরভ, এবং এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালীর রেখাপত্র বিজেপির হয়ে কতটা লড়াই দিতে পারেন, নজর সেদিকেই।